আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনার দিন খুবই সচ্ছলতার সঙ্গে যাচ্ছে? না, আপনার দিন খুব সচ্ছলতার সঙ্গে যাচ্ছে না। কেননা বর্তমান দ্রব্যমূল্যের যে বাজার, দ্রব্যমূল্যের যে দাম, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতির বাজারে একজন চাকরিজীবীর দিন কখনোই ভালোভাবে যাইতে পারে বলে ব্যক্তিগতভাবে আমি মনে করতেছি না। কেননা একটুখানি আমি আপনাকে হিসাব দেই। আপনি যদি একজন সরকারি কর্মচারী অথবা কর্মকর্তা হন, তাহলে আপনার যে ইনকাম, ওই ইনকাম দিয়ে আপনার নিজের খরচা, আপনার বাবা-মার খরচা, যদি ভাই-বোন থাকে তাদের খরচা, ইভেন আপনার পরিবার অর্থাৎ আপনার নিজের বউ এবং বাচ্চার যে দেখাশোনা, এই সবকিছুর ব্যয়ভার বহন করা আপনার জন্য নিঃসন্দেহে কঠিন। কেন কঠিন? আমরা এই হিসাবটা একটুখানি মিলিয়ে দেখি। ধরেন যারা কর্মচারী লেভেলে আছে, এমনকি অফিসার লেভেলে যারা আছে তাদের কথাও বলতেছি। আচ্ছা, কর্মচারীদের কথাই বলি যে যারা লো লেভেলে বা এই নবম গ্রেড থেকে নিচের দিকে যারা আছে এদের কথায় যদি আমি বলি, তাহলে আমি ধরলাম যে ৯,৩০০ টাকা স্কেল বা ১০,২০০ টাকা স্কেল, এরা যেই বেতনটুকু পায় সর্বসাকুল্যে কত হতে পারে? ১৭, ১৮, ২০। আচ্ছা, ধরলাম যে একজন ১৮,০০০ টাকা বেতন পায় বা ১৭,০০০ টাকা বেতন পায়। তাহলে এই বেতন দিয়ে সে কিভাবে তার মাসে এই ব্যয়ভারটা বহন করতে পারে আমরা একটুখানি দেখার চেষ্টা করি। ধরেন একজন ব্যক্তি চাকরি করেন ঢাকা শহরে অথবা কোনো বিভাগীয় শহরে। এখানে যদি সে ফ্যামিলি নিয়ে একটা বাসা ভাড়া নিয়ে থাকতে চায়, তাহলে মিনিমাম তার ৭ থেকে ৮,০০০ টাকা যাবে। তাহলে ১৭,০০০ থেকে যদি ৮,০০০ যায়, তাহলে থাকে আর তার ৯,০০০ টাকা। এই ৯,০০০ টাকার ভিতরে এখন আপনাকে ১ মাসের খরচাপাতি সব করতে হবে। এর মধ্যে আপনার চাল, ডাল, সবজি, নিত্য প্রয়োজনীয় জিনিস, এমনকি দাঁত ব্রাশ করা পেস্ট থেকে শুরু করে ভীম পর্যন্ত আপনাকে এর ভিতরেই ব্যয়ভার বহন করতে হবে। এখন একটুখানি যদি আপনি হিসাবের মধ্যে আসেন, তাহলে ২০০ টাকা যদি আপনি পার ডে ধরেন, সবকিছু মিলে চাল, ডাল, সবজি-টবজি সব মিলে আপনি ধরলেন ২০০ টাকা। তাহলে ৩০ দোগুণ ৬০, সেই ক্ষেত্রে আপনার ৬,০০০ টাকা এখানে যাচ্ছে। আপনার ছিল আর ৯,০০০ টাকা, এখান থেকে ৬,০০০ টাকা চলে গেল আপনার এই মাসকাবারির জিনিসপত্রতে। তাহলে থাকে আপনার কাছে আর ৩,০০০ টাকা। এখন এইবারে আসি যে মোবাইল, এটা সবার জন্য এখন অপরিহার্য, এটা ছাড়া কেউ আর চলতে পারে না। তাহলে মোবাইল ডাটা কিনা এবং মোবাইলের যে মিনিট প্যাক কিনা, সেই কিনা বাবদ আপনারা স্বামী-স্ত্রী ধরলাম ১,০০০ টাকা আপনারা ব্যয় করলেন। তাহলে আপনার থাকলো আর ক টাকা? ৩,০০০ থেকে ১,০০০ গেলে থাকে আর ২,০০০ টাকা। এখন ধরেন আমার যে পিচ্চি আছে, আমার যে আলফি আছে, আমার যে ছেলে আছে, এরকম যদি একটা ছেলে আপনার থাকে, তাহলে পার ডে আপনি বাহিরে যাবেন, মানে আপনার পকেট থেকে ৫০ টাকা নাই। পার ডে আপনার কাছে ১৫০০ টাকা নাই। তাহলে এখন ৩০ দিনে পার ডে ধরেন গড়ে ৫০ করে ধরলে ১৫০০ টাকা আপনার কাছে থাকলো, ২,০০০ টাকা। এখান থেকে আপনি খরচ করলেন তাহলে মাসে ১৫০০ টাকা, আপনার কাছে ৫০০ টাকা। আপনার যদি একটু টানের অভ্যাস থাকে, বিড়ি সিগারেটের অভ্যাস থাকে, পানের চায়ের অভ্যাস থাকে, তাহলে বেলা এটা টাকাটা ওখানে কিছুই নয়। এখন চিন্তা করেন, আরো কিছু হিসাব এখানে বাকি পড়ে গেল। হিসাবগুলো কি একটু মিলিয়ে নেন। মাস শেষ হয়ে গেল বা ২ মাস শেষ হয়ে গেল, ৩ মাস শেষ হয়ে গেল। আপনার বউ বা বাচ্চাকে একটু কাপড়-চোপড় নিয়ে দেওয়ার একটা বিষয় থাকে বা নিজে একটু কাপড়-চোপড় নেওয়ার একটা বিষয় থাকে। সেটা আপনি করতে পারবেন না। এছাড়া ফলমূল তো আপনি কিনতে পারবেন না, খাইতেও পারবেন না। এমন একটা অবস্থা যদি আপনি হিসাব করে চলেন, তাহলে আপনার বাড়ি থেকে উল্টা দিকে নিয়ে আসতে হবে। আপনার এখান থেকে যে সঞ্চয় নামের শব্দটা, এটা আর আপনি করতে পারবেন না। তাহলে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে আপনি কিভাবে চলবেন? চলা সম্ভব? মোটেও না। তাহলে আমরা দেখেছি যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, দ্যাট মিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে আমরা সবাই একেবারে অসহনীয় হয়ে উঠেছিলাম যে এ গেলেই বোধহয় দ্রব্যমূল্যের দাম একটুখানি কমে আসতে পারে। এরপরে ৫ আগস্টের পরে চলে আসলো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে এই গতকালকের যে হিসাবটা দেখলাম, তাতে প্রত্যেকটা জিনিসপত্রের দাম ১ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। এমনকি গত সপ্তাহে ডিমের ডজন ছিল ১৬০ টাকা, সেটা এখন ১৮০ টাকা। তার মানে এখানে দাম কমার কোনো পসিবিলিটি আমরা দেখতে পাচ্ছি না। যদি দাম না কমে, তাহলে আমরা যারা চাকরিজীবী আছি আমরা কিভাবে চলবো? প্রত্যেকটা জিনিসের দাম 60 থেকে 70% বেড়ে গেছে। কিন্তু আপনার আয় কতটুকু বেড়েছে? আপনার আয় বেড়েছে ৫%। তো তবুও সেটা কি? যেকোনো সময় নিয়ে নিতে পারে, একবারে দেয় নাই আপনাকে। এরকম কন্ডিশনে সেটা দেওয়া আছে ৫%। তাহলে যদি এইভাবে চলতে থাকে, তাহলে আমরা যে বাঘের চামড়া পরে বিড়ালের মতো জীবনযাপন করতেছি, এইটা রাষ্ট্রের দেখা উচিত না?
আমরা যেটা আশা করেছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, সেটা মোটেও সেই আশা আমাদের ফলপ্রসূ হচ্ছে না। এই যে দেখেন, আমি যদি আরেকটু বলি যে গার্মেন্টস, এই গার্মেন্টসে এরা যে আন্দোলন করতেছে, কি জন্য আন্দোলন করতেছে? বেতন ভাতাদি বাড়াতে হবে 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে যে যাদের বেতন বকেয়া বেতন আছে সেগুলো তাদেরকে দিতে হবে। বকেয়া বেতন দিবে কই থেকে ভাই? আওয়ামী লীগের যে তৎকালীন গুন্ডা পান্ডারা ছিল সবগুলো তো মনে করেন যে দেশ ছেড়ে এখন একেবারে বিন্দাস হয়ে গেছে, তাদেরকে তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে এদের যে বেতন ভাতা, এদেরকে কে দিবে? এদেরকে বেতন ভাতা দিয়ে দেওয়ার কোনো রাস্তা নাই, নাম্বার 1। 2 নাম্বার কথা, এরা যে পরিমাণে সম্মানে বা বেতন পায় সেইটুকু দিয়ে প্রকৃতপক্ষে চলা খুবই মুশকিল, খুবই মুশকিল। ইভেন গার্মেন্টস যদি আপনি বলেন তাহলে ঢাকা এবং চট্টগ্রাম এই 2 জায়গারই পর্যাপ্ত পরিমাণে ব্যয়, এই ব্যয়টা পুষিয়ে নিয়ে জীবনের জন্য কিছু রাখা এটা অত্যন্ত কঠিন। তাই মানে এক্ষুনি দাবি তুলতে হবে যেটা, সেটা হলো এই বিশেষ করে যারা চাকরিজীবী আছে তাদেরকে এখনই দাবি তুলতে হবে, সেটা হলো হয় দ্রব্যমূল্যের দাম কমান, না হয় বেতন বাড়ান। এছাড়া অন্যথায় কোনো রাস্তা নাই। এটা শুধু সরকারি বা বেসরকারির ক্ষেত্রে না, অন্যান্য যে প্রাইভেট কোম্পানিগুলো আছে সব ক্ষেত্রে। কেননা প্রত্যেকটা জিনিসপত্রের দাম 70% বেড়ে গেছে, অথচ আপনার আয় যেখানে সেখানে যদি থেকে থাকে তাহলে আপনি কিভাবে চলবেন? চলা সম্ভব? কোনো ক্রমে সম্ভব না। সুতরাং এই দাবি এখনই তোলার উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম টু, এই দাবিটা এখনই তোলার উপযুক্ত সময়। হয় দ্রব্যমূল্যের দাম কমানোর ব্যবস্থা করেন, আর না হলে বেতন ভাতাদি বৃদ্ধির ব্যবস্থা করেন, যে কোনো একটা করতে হবে। আশা করি এটা যারা খুব বেশি আপার লেভেলে আছে তাদের কাছে বিরক্তির কারণ হতে পারে, কিন্তু